রাকিবুল ইসলাম, লেকচারার, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা ওনাকে ইনভাইট করতেছি ওনার লেকচার দেওয়ার জন্য। আশা করি আমরা ওনার লেকচার উপভোগ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, থ্যাংক ইউ জার্জিস কাদের। আমি স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন দেখতে পাচ্ছ জার্জিস কাদের? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, শুরু করেন। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি আজকে অল্প সময় নিব, কারণ আসলে আমাদের যারা ট্রেনার আছে, বিশেষ করে জার্জিস কাদের, বিপ্লব, তারেক আজিজ, মানিক, সরি, কে আছে, মামুন। মামুনুর রহমান। হ্যাঁ, মামুনুর রহমান। তো এরাই মূলত আসলে এই কোর্সটা রান করবে। আমি জাস্ট হচ্ছে এই যে একটু আগে যে প্রশ্নগুলো আসছিল, এই ক্লাসটা নেওয়ার পরে হয়তো বা এই প্রশ্নগুলো আসলে ভালো। তো আমরা এইগুলা প্রশ্নগুলো লাস্টে অ্যান্সার দিব, যে আমরা কেন আসলে জিএস কোর্স করব। তো আমি এখানে অলমোস্ট দেখলাম যে আইইউব্যাট, তারপরে বুয়েটে যারা এমএসসি করতেছে, এরপর আমাদের ডুয়েট থেকে অনেকেই এমএসসি করছে, বা একজনে দেখলাম সম্ভবত ফার্স্ট ইয়ারে। এরকম কি কেউ আছে ডুয়েটে ফার্স্ট ইয়ারে পড়ে? জি ভাই, আমি আছি। আচ্ছা আচ্ছা। তো এরপর ফাইনাল ইয়ার আছে। তো সব মিলাই এখানে কিন্তু শুধুমাত্র সিভিলের না, এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, ট্রিপলি আছে। তো সব মিলায় এরপর অনেকে আছে প্রফেশনালি চাকরি করে, বিভিন্ন জব করে, তার জব সেক্টরের কিছু ইয়ে আছে। তো এখানে আমরা ডিটেলস আলোচনা করবো। আসলে জিআইএস এমন একটা বিষয় যে এটা হচ্ছে এর অনেক ইউজ হয়। তো যে যেভাবে ইউজ করছে, তো আমরা এখানে কিছু বেসিক জিনিস শিখবো, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের যখন কাজ করবো আমাদের ফিল্ডে, আমরা যত বেশি এর পেছনে সময় দেব, তখন আমি ওই বিষয়ে আরো বেশি শিখতে পারবো আর কি। ঠিক আছে। তো আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে আসছি, এই জিআইএস এর সঙ্গে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর মানে কোনো পরিচয়ই নাই। বিশেষ করে তে আমি কখনো এই জিআইএস সম্পর্কে নামও আমি আমার কোর্সের মধ্যে কখনো শুনি নাই। হ্যাঁ, এমনি হয়তো বা কোথাও শুনছি, জিপিএস শুনছি, কিন্তু জিআইএস আমি কখনো শুনি। ঠিক আছে। তো তারপরেও আমি ফাইনালি আমি এমএসসি করছি। এমএসসিতে আমার পুরা কাজটা আমি এই জিআইএস দিয়েই করছি, আরজিএস সফটওয়্যার হেল্প নিয়ে। তো এইটা শেখার পিছনে এটা কেন আমি শিখলাম, তো এটা যারা সিভিলে আছে তাদেরকে আমি বলবো যে আমরা কেন আসলে জিআইএস শিখবো। তো হ্যাঁ ভাইয়া, আসলে হ্যাঁ, একটু হোয়াটসঅ্যাপ চেক দেন। আচ্ছা, এই জন্য আচ্ছা ওইটা ইয়ে আমি পরে চেক করতেছি। হ্যাঁ, লাস্টে আমাদের যখন অ্যাপ্লিকেশন গুলো দেখাবো তখন ওইটা আমি ইয়ে করে দেবো। তো এই জন্য আমরা আস্তে আস্তে আগে যে আমরা জিআইএস আসলে কেন শিখবো, আরএসটা কেন শিখবো, এটা আমরা লাস্টের দিকে আমাদের কয়েকটা স্লাইড আছে অ্যাপ্লিকেশন অফ জিআইএস, তখন আমরা এটা জানতে পারবো। ঠিক আছে। তো আমাদের প্রথমে জিআইএস কে এবং আরএস কে, আমি একটু আগে বললাম যে আমি এটা মূলত আসলে যারা এনভায়রনমেন্টাল সায়েন্স বা ডিজাস্টার ম্যানেজমেন্ট, এরা যারা অনেকেই বিএসসি করে, তাদের কিন্তু অনেকে কোর্স আছে। এবং আপনারা অনেকেই জানেন যে জিআইএস সম্পর্কে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টই আছে। এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি তো সম্ভবত আছে, অনেক জায়গায় আছে। তো তারা কিন্তু একদম ডিটেলস এগুলো শিখে। হ্যাঁ, তো আমরা এত ডিটেলস আমরা আসলে নিজেরাও অত জানি না। আমরা শুধুমাত্র আমাদের কাজের সুবিধার্থে একটা সফটওয়্যার আমরা ইউজ করছি। তো যতটুকু আমরা জানছি হয়তো বা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারবো। হ্যাঁ, কারণ এই জিআইএস এর কিন্তু অ্যাপ্লিকেশন মানে এটা বলে শেষ করা যাবে না। হ্যাঁ, প্রত্যেক ডিপার্টমেন্ট তারা নিজের মতো করে এটা ইউজ করতে পারে। বললাম তো, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং যারা আছে তারা ইউজ করে, ইলেকট্রিক্যাল থেকে যারা আছে তারাই ইউজ করে, এরপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করে তারা এটা ইউজ করে, মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিং যারা নিয়ে বিভিন্ন কাজ করে, তারপরে হচ্ছে ইআইএ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট নিয়ে যারা কাজ করে, এসআইএ নিয়ে যারা কাজ করে, এরপরে বিভিন্ন যে যারা হচ্ছে ডেটা কাউন্ট করে, বিশেষ করে বিভিন্ন যে এনজিও গুলো আছে তারা ডেটা কালেক্ট করে, ওই ডেটাগুলো যারা হচ্ছে বিভিন্ন রিপোর্ট তৈরি করে, তাদের ওই ডেটাগুলোকে রিপোর্ট তৈরি করার সুবিধার্থে জিআইএসটা লাগে। তো এটার কিন্তু একটা
মানে হিউজ আসলে অ্যাপ্লিকেশন আছে। তো আমরা কিন্তু এই সমস্ত অ্যাপ্লিকেশন মানে একটা ছোট কোর্স করে কিন্তু আসলে শিখতে পারবো না। কারণ হচ্ছে এখানে সমস্ত ডিপার্টমেন্টের আছে, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং এ জিএসটা যে কাজে লাগবে, এখানে ট্রিপলি যে তার কিন্তু একই কাজে লাগবে না। মানে তার কাজটা জাস্ট এখান থেকে কিছু শিখবেন, আপনার মতো করে আরো বেশি শিখতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমরা এখান থেকে একটা বেসিক একটা জ্ঞান আমরা অর্জন করব। তো তার আমরা ওটা নেক্সট ক্লাস থেকে যখন আমরা সরাসরি ট্রেনিং শুরু করবে ট্রেনাররা, তখন আমরা আরো ডিটেলস শিখতে পারবো হাতে কলমে। তো আমি আজকে জাস্ট হচ্ছে জিআইএস এবং আরএসটা কি এই সম্পর্কে আমরা একটু জাস্ট আলোচনা করবো। আজকের ক্লাসের দ্বারা আমরা কিন্তু টোটালি মানে কোনো কাজ শিখবো না আর কি, ঠিক আছে? জাস্ট কিছু টার্মস আমরা জানবো, এবং যখন আমরা এই কাজগুলো করব তখন হয়তো এই টার্মস গুলো কিন্তু একটা আমাদের কাজে লাগতে পারে। এইটাই হচ্ছে জাস্ট আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য। তো জিআইএস এর ফুল মিনিং, এটা আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে আসছিলাম আমি এটা জানতাম না। তো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, এটা এই জন্য আমি এখানে অ্যাড করছি। তো এই জিআইএস এর মাধ্যমে মূলত কি করা যায়, যে আমরা বিভিন্ন ডেটা কালেক্ট করতে পারি, এরপরে এই ডেটাগুলোকে আমরা অ্যানালাইসিস করতে পারি, এরপরে আমরা প্রেজেন্ট করতে পারি কি অনুসারে, স্পেশাল অর জিওগ্রাফিক ডেটা। আমরা হচ্ছে এখানে একটা টার্মস স্পেশাল কি, তো আমরা জানি যে আমাদের যে পৃথিবীর প্রত্যেকটা পয়েন্টের কিন্তু একটা ল্যাটিটিউড লঙ্গিটিউড আছে। তো আমি একটা ডেটা সাপোজ কালেক্ট করলাম বাংলাদেশের যে কোনো একটা প্রান্ত থেকে, তো ওই ডেটাটা আমি যদি তার ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের মাধ্যমে প্রেজেন্ট করতে চাই, এবং তখন আমরা ওই ডেটাকে বলি স্পেশাল ডেটা। তো নর্মাল ডেটা এবং এই স্পেশাল ডেটার মধ্যে এটাই পার্থক্য যে এই ডেটার অবশ্যই একটা কি থাকবে, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ থাকবে। আচ্ছা, এখানে আমি হচ্ছে মূলত জুমে ক্লাস নেই, অনলাইন ক্লাস, এই জন্য এটাতে কিছু কিছু দিনের সমস্যা আছে, সমস্যা নেই। তো এটা হচ্ছে মূলত জিআইএস, যে এর কাজই হচ্ছে যে আমাদের ডেটাগুলাকে কালেক্ট করা, অ্যানালাইসিস করা, প্রেজেন্ট করা, ম্যাপ ট্যাপ তৈরি করা, এগুলো মূলত জিআইএস এর মধ্যে আমরা করি। তো জিআইএস এর মধ্যে আমরা যখন আর্কজিআইএস কাজ শুরু করব তখন দেখবো যে এরকম যে অনেকগুলো লেয়ার আসবে, যে আমরা বিভিন্ন ডেটা নিয়ে কাজ করতে পারি। যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং যারা আছে তারা আমরা জানি বিভিন্ন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং রোড আছে, আমরা নতুন একটা রোড করব। তো এই রোডের হচ্ছে আমার একটা অ্যালাইনমেন্ট দেওয়া লাগে, কোন দিক দিয়ে গেলে সবচাইতে হচ্ছে বেশি আমাদের মানে একটা তুলনামূলক যে আমাদের অ্যাসেসমেন্ট করা হয়, এটাকে আমরা ইআইএ বলি। এটা আমাদের ফোর্থ ইয়ারে আছে সিভিল ইঞ্জিনিয়ারিং, তারা অনেকে এই টার্মস এর সঙ্গে পরিচিত। তো কোন দিক দিয়ে রাস্তাটা হইলে আমাদের সবচেয়ে কম খরচ হবে, সবচেয়ে কম মানুষ হচ্ছে এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, এই সমস্ত গুলার জন্য কিন্তু আমরা বিভিন্ন রোডের যে ইয়েগুলো আমরা এই জিআইএস এর মাধ্যমে এরকম লেয়ার আকারে তৈরি করতে পারি। তারপর হচ্ছে যে আমাদের বিভিন্ন ডেটাগুলো আমরা, যেমন সাপোজ একটা সিটি কর্পোরেশনের মধ্যে কয়টা বিল্ডিং আছে, হ্যাঁ, কোন কোন জায়গায় আছে, হ্যাঁ, এইগুলা কিন্তু আমরা এই জিআইএস এর মাধ্যমে আমরা প্রেজেন্ট করতে পারি। এরপরে ভেজিটেশন ডেটা, আমাদের একটা এরিয়ার মধ্যে কোন কোন জায়গাতে হচ্ছে আমাদের ফরেস্ট আছে, অথবা ল্যান্ড বা করপ ল্যান্ড আছে, বেয়ার ল্যান্ড আছে, যেখানে কোনো কিছু নাই, এরকম হচ্ছে আমরা বিভিন্ন ডেটা আমরা প্রেজেন্ট করতে পারি বিভিন্ন লেয়ারের মাধ্যমে। ফাইনালি আমরা কি করতে পারি, এই টোটাল লেয়ারগুলোকে আমরা ইন্টিগ্রেটেড করতে পারি, একসঙ্গে আমরা এরকম প্রেজেন্ট করতে পারি। তো জিআইএস এর এইটা একটা সুবিধা যে আপনি সবগুলা লেয়ার আলাদা আলাদা করে আপনি নিয়ে একসঙ্গে আপনি একটা ইন্টিগ্রেটেড করে আপনি ওইখান থেকে একটা ডিসিশন মেক করতে পারবেন, ঠিক আছে? তো এইগুলো আমাদের কখন প্রয়োজন হয়, এগুলা মানে এক একজনের এক এক রকম ভাবে প্রয়োজন হইতে পারে। এখন যেহেতু এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তো এই জন্য যার যেরকম প্রয়োজন হবে আমরা তখন সেরকম করবো। যেমন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যে আছে একজন আছে এখানে, এক সিনিয়র, তো উনার যে উনাদের সাধারণত কি হয় যে একটা যেমন বিআরইবি তাদের যে লাইনগুলো আছে, কোন কোন জায়গায় কয়টা হচ্ছে পোল আছে, কয়টা ট্রান্সফরমার আছে, কত গ্রাহক আছে, এগুলা কিন্তু এরকম তারা জিআইএস এর হেল্প নিয়ে তারা এরকম কিন্তু একটা লেয়ার তৈরি করে সেই ডেটাগুলো তারা প্রেজেন্ট করে। হ্যাঁ, তো এইগুলার এক একটা সেক্টরে একরকম ইয়ে আছে। আর যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন
তাদেরও এরকম এই সমস্ত লেয়ার তৈরি করা লাগে। যে সাপোজ যে আমার একটা এরিয়াতে সাপোজ ল্যান্ডস্লাইড আমি এস্টিমেট করব, তো ল্যান্ডস্লাইড হলে এর আশেপাশে কি পরিমাণ বাড়িঘর আছে, কোন কোন এরিয়াতে আমাদের হট স্পট, সেখানে যদি ল্যান্ডস্লাইড হয় কি পরিমাণ হচ্ছে আমাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হইতে পারে, এইগুলা কিন্তু আমরা এই জিআইএস এর মাধ্যমে আমরা এটা বের করতে পারি। আচ্ছা, আর একটা টার্মস আছে হচ্ছে আরএস। আরএসটা হচ্ছে রিমোট সেন্সিং, এটা হচ্ছে পূর্ণরূপ। তো রিমোট সেন্সিং মানে হচ্ছে আমাদের যে স্যাটেলাইট গুলো আছে, এই স্যাটেলাইট থেকে বিভিন্ন সেন্সরের মাধ্যমে ডাটা কালেক্ট করা হয়। তো এই ডেটাগুলো ইমেজ আকারে কালেক্ট করা হয়, অথবা আমরা জানি যে এখন বর্তমানে ওই ইমেজগুলো অ্যানালাইসিস করে টেম্পারেচার, রেইনফল, এরপর হচ্ছে কোন এরিয়াতে কতটুকু গাছপালা আছে, ওয়াটার বডি আছে, হ্যাঁ, ক্রপল্যান্ড আছে, এই সমস্ত কিছু কিন্তু আমরা এই ইমেজ অ্যানালাইসিস করে বের করতে পারি। আমরা অনেকেই এটার নাম শুনছি কিনা, LULC, এটা আপনারা নাম শুনছেন কেউ? ল্যান্ড, LULC, ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার। তার মানে হচ্ছে যে একটা এরিয়াতে যে জমিটা আছে বা একটা ল্যান্ড আছে তার মধ্যে কি কি আছে, এই ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার ম্যাপ আমরা একটা যদি সাপোজ বাংলাদেশের পুরো বাংলাদেশ নিয়ে চিন্তা করি, তাহলে আমাদের কয়েকটা জিনিস আসতে পারে। একটা হচ্ছে যে ফরেস্ট ল্যান্ড হইতে পারে, ক্রপ ল্যান্ড হইতে পারে, ওয়াটার বডি হইতে পারে, বেয়ার ল্যান্ড হইতে পারে, এরপরে বিল্ট আপ এরিয়া বা বিল্ডিং এরিয়া হইতে পারে, হ্যাঁ, এরকম কয়েকটা মানে হইতে পারে, 4-5টা ভাগ হইতে পারে। তো এই ভাগগুলো আমরা বাংলাদেশে যদি একটা ম্যাপ তৈরি করতে চাই, তো আমরা কিভাবে করবো? আমরা কি প্রত্যেকটা মানে কোন জায়গায় গাছ আছে, কোন জায়গায় বিল্ডিং আছে, এগুলোকে আমরা হাতে কলমে এরকম হিসাব করব না। আমরা চাইলে এই স্যাটেলাইট ইমেজ থেকে আমরা এগুলা বের করতে পারি যে পুরা বাংলাদেশে কি পরিমাণ বিল্ডিং আছে, পুরা বাংলাদেশে কতটুকু ওয়াটার বডি আছে, পুরা বাংলাদেশে কতটুকু এরকম এরকম ফরেস্ট ল্যান্ড আছে, হ্যাঁ, এইগুলা কিন্তু আমরা সহজেই বের করতে পারি এই রিমোট সেন্সিং ডেটা থেকে। ঠিক আছে, তো এখানে হচ্ছে রিমোট সেন্সিং 2 টাইপের হয়। এই টাইপগুলো জানা আমাদের জরুরি না, আমি জাস্ট এখানে দেখছি যে প্যাসিভ এন্ড অ্যাক্টিভ। প্যাসিভ মানে হচ্ছে যে সহজ কথা যে আমাদের চোখ কিন্তু কোনো জায়গায় যদি আলো না থাকে তাহলে আমরা কিন্তু দেখতে পারি না। তো আমাদের চোখ কিন্তু এক ধরনের স্যাটেলাইট। আমি যদি বলি যে এটা হচ্ছে প্যাসিভ টাইপের, কারণ যদি সূর্য থাকে আমি একটা গাছ দেখতেছি, একটা বিল্ডিং দেখতেছি, একটা বাইরের কিছু দেখতেছি, তো এটার জন্য প্রয়োজন সানলাইট। এটা তো স্যাটেলাইটের ক্ষেত্রে কিছু স্যাটেলাইট আছে যারা সূর্যের আলোতে তারা ডেটা কালেক্ট করতে পারে, ইমেজ কালেক্ট করতে পারে, তো এটাকে প্যাসিভ বলা হয়। আর অ্যাক্টিভ যেটা, সে অন্ধকারেও সে হচ্ছে তার নিজস্ব সেন্সরের মাধ্যমে সে হচ্ছে ইমেজ কালেক্ট করে থাকে, ডেটা কালেক্ট করে, এই জন্য একে অ্যাক্টিভ বলা হয়। ঠিক আছে, তো এই 2 টাইপের স্যাটেলাইটের ডেটা আমরা ইউজ করি। তো এইগুলো আমাদের USGS একটা ইউনাইটেড স্টেটের জিওগ্রাফিক্যাল সার্ভে, ওদের একটা ওয়েবসাইট আছে, ওরা ফ্রিতেই দেয়, ওখান থেকে আমরা এই ইমেজগুলো আমরা কালেক্ট করতে পারি। এখানে ইমেজগুলো ফ্রি পাওয়া যায়, ইমেজগুলো আমরা অ্যানালাইসিস করে কোন এরিয়াতে কতটুকু বিল্ডিং আছে, ফাঁকা জায়গা আছে, বিভিন্ন ডেটা আমরা ওখান থেকে বের করতে পারি। আচ্ছা, এখানে জাস্ট আমি যা বললাম ওইটাই, এখানে একটু ফিগার আকার দেওয়া আছে। আচ্ছা, এরপরে জিআইএস এর বেসিক ফাংশন, এখানে আসলে এই থিওরিটিক্যাল জিনিসগুলো লাগবে না। আমি আমাদের এই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিভিলে একটা কোর্স আছে, অ্যাপ্লিকেশন অফ জিআইএস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, আমি ওই কোর্সটা নেই, তো সেই জন্য এখানে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে। তো এইগুলো তো আপনাদের এত ডিটেলস জানা লাগবে না, আপনার কাজ শিখতে হবে। ঠিক আছে, কাজ যদি শিখেন তাহলে এইগুলো আপনারা অটোমেটিক জানতে পারবেন, হ্যাঁ, যে আমরা কিভাবে ডাটা কালেকশন করি, কিভাবে ডাটা স্টোরেজ করি, ডেটা অ্যানালাইসিস, তারপরে ভিজুয়ালাইজেশন, ডিসিশন সাপোর্ট। এখানে লাস্টে যে 2টা, যেমন আমরা ম্যাপ তৈরি করতে পারি, আমরা এই জিআইএস এর মাধ্যমে একটা মানে খুব মজার একটা কাজ করি, সেটা হচ্ছে ম্যাপ তৈরি করি। আপনারা অনেকেই যারা BCS নিয়ে পড়াশোনা করছেন দেখছেন না যে ওরাকলের একটা ম্যাপ পাওয়া যায়, পুরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কি কি আছে, তো ওই ম্যাপগুলা কিন্তু এই জিআইএস দ্বারা করা যায়। ঠিক আছে, অন্যান্য সফটওয়্যার দ্বারাও করা যায়, জিআইএস এর মাধ্যমেও করা যায়। তারপরে চার্ট তৈরি করা যায়, 3D মডেল তৈরি করা যায়। এরপরে ডিসিশন সাপোর্ট মানে হচ্ছে আপনি যখন একটা কাজ করবেন, সাপোজ মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস বলে MCDA, তো এখানে আমরা কি করি যে
সাপোজ আমি একটা প্রজেক্ট করব, সাপোজ আমরা চাচ্ছি যে আমাদের যে ফারাক্কা বাঁধ আছে, আমরা একটা বাংলাদেশে বাঁধ তৈরি করব, সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য বলতেছি। তো আমি এই বাঁধটা তৈরি এখন কোথায় করতে পারি? তো আমি বাঁধটা তৈরি করলে কি হইতে পারে, যে একটা নদী আছে, তো এখানে যদি আমি বাঁধ দিই তাহলে আমার কি হবে, আশেপাশের এলাকা প্লাবিত হইতে পারে। কারণ প্লাবিত কারা হবে, যারা নিচু এলাকা যত বেশি তারা আগে প্লাবিত হবে। এই কোথায় নিচু কোথায় উঁচু আমি এটা কিভাবে বের করবো? এটার জন্য আমাদের একটা সিস্টেম আছে যেটাকে আমরা বলি ডিজিটাল এলিভেশন মডেল, ডিইএম। এটা পুরো পৃথিবীর জন্য আছে। এটার দ্বারা আমরা জানি যে কোন জায়গায় নিচু কোন জায়গায় উঁচু। তো আমি যদি এরকম দুইটা ড্যাম বা দুইটা বাঁধ আমি অ্যানালাইসিস করি, যে একটা বাঁধ যদি এখানে দেই তো অনেক বেশি এলাকা প্লাবিত হবে, আর একটা বাঁধ যদি আমি আরো নিচুতে দেই তাহলে এই এরিয়া প্লাবিত হইতে পারে। তো আমি এরপরে অ্যানালাইসিস করবো যে কোন এরিয়ার লোকজনের অর্থনৈতিক অবস্থা কি, সেজন্য আমাদের তাদের অর্থনৈতিক একটা ডেটা লাগবে। তারপরে হচ্ছে কোন এরিয়ার মানুষের জনসংখ্যা বেশি, বিভিন্ন ধরনের ডেটাগুলা একসঙ্গে করার পরে আমরা একটা ডিসিশন মেক করতে পারবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে অনেকগুলা মেথড আছে। আমরা ফাইনালি যদি সময় পাই লাস্টে একটা আমরা দেখাবো যে আমরা এই এমসিডি এর করে আমরা অলরেডি 3টা পেপার আমরা পাবলিশ করছি। এর মধ্যে তারেক আজিজ জার্জিস এরাও করছে, আমি করছিলাম অনেক আগে। তো এখানে আমরা একটা কাজ করছিলাম উইন্ড ফার্ম নিয়ে। এটা হচ্ছে অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উইন্ড ফার্ম কোন কোন জায়গায় বাংলাদেশের সবচেয়ে বেস্ট লোকেশন। আরেকটা করছিলাম সোলার পাওয়ার প্ল্যান্ট। আর লাস্ট হচ্ছে কিছুদিন আগে জার্জিস করছে, এটা হচ্ছে ফ্লাড অ্যাসেসমেন্ট করছে, যে কোন কোন এরিয়াতে ফ্লাড এর জন্য হট স্পট, কোন কোন এরিয়াতে ফ্লাডের জন্য সাসেপ্টিবল। তো এটাতে সে বের করছে। তো এইগুলো মূলত এই ডিসিশন সাপোর্ট থেকে আসে, যে বিভিন্ন আমার ক্রাইটেরিয়া থাকবে, সেখান থেকে ফাইনালি আমি একটা ডিসিশনে পৌঁছাবো। তো আমরা এটা জিআইএস এর মাধ্যমে করতে পারি। আচ্ছা, এখানে এগুলো আসলে জরুরি না। আচ্ছা, এরপরে অ্যাপ্লিকেশন অফ জিআইএস। এখানে আসলে অল্প কয়েকটা অ্যাপ্লিকেশন আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু আলাদা একটা অ্যাপ্লিকেশন আছে, আমি লাস্টে যদি সময় পাই একটু দেখাবো। যেমন এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, এটা হচ্ছে সবার জন্যই, বিশেষ করে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং তাদের জন্য, ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে পড়ে, এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়ে, সবার জন্যই লাগে যে আমরা এই মনিটরিং ডিফরেস্টেশন, আমাদের কোন কোন এরিয়াতে ফরেস্ট এরিয়া কমতেছে এটা মনিটর করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। তো এটার জন্য আমাদের কি লাগবে? সাপোজ 1990 সালের স্যাটেলাইট ইমেজ আছে, তারপরে 2000 সালের স্যাটেলাইট ইমেজ আছে। এরপরে মনে করেন যে এরপরে আমার কাছে আছে হচ্ছে 2000, 2010, 2020। আমি সেখান থেকে কি করতে পারবো, এই সবগুলা থেকে আমি সাপোজ দেখলাম যে 1990 সালে ফরেস্ট এরিয়া ছিল। আমি এমনি জাস্ট উদাহরণ এর জন্য বলতেছি, সাপোজ 100 বা 1 লক্ষ বর্গ মিটার বা 1 লক্ষ হেক্টর এরকম আছে। 2000 সালে দেখলাম যে 80,000, 2010 সালে দেখলাম যে এরকম 70,000। এখান থেকে কিন্তু আমি একটা চেঞ্জ বের করতে পারবো যে আসলে আমাদের কি পরিমাণ ফরেস্ট এরিয়া কমতেছে, কি পরিমাণ বিল্ট আপ এরিয়া বাড়তেছে। তো এইগুলো আমরা এই জিআইএস এর মাধ্যমে করতে পারি। তারপরে ক্লাইমেট চেঞ্জ আমরা করতে পারি, বিভিন্ন টেম্পারেচার রেনফল এর ডেটা আমরা নিয়ে কাজ করতে পারি, সেটা জিআইএস এর মাধ্যমে আমরা অ্যানালাইসিস করতে পারি। এরপর পলিউশন নিয়েও আমরা অনেক কাজ করি, বিশেষ করে এয়ার পলিউশন, এরপর আছে সাউন্ড পলিউশন, আরো অনেক যে পলিউশনগুলো আছে এইগুলা কিন্তু আমাদের জিআইএস দ্বারা অনেক কিছু কাজ করা যায়। আচ্ছা, এইগুলার ক্ষেত্রে আমরা রিমোট সেন্সিং ডেটা নিয়েও কাজ করতে পারি। এই পলিউশনের ক্ষেত্রে যে অনেক রিমোট সেন্সিং ডেটা আছে যেটার দ্বারা হচ্ছে পার্টিকুলার ম্যাটার পিএম, এটা 2.5 বা আরো বেশি 5.0, এইগুলা বের করা যায় যে কোন এরিয়াতে এই পার্টিকেলগুলা বেশি, কোন এরিয়াতে কম, একটা ম্যাপ তৈরি করা যায় এই ইমেজগুলো অ্যানালাইসিস করে। তারপরে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড বা বিভিন্ন যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলা কোন জায়গায় বেশি কোন জায়গায় কম, এইগুলাও কিন্তু এই স্যাটেলাইট ইমেজ থেকে অনেক সময় বের করা যায়। যদিও আমি এটা নিয়ে কাজ করিনি, তবে অ্যাপ্লিকেশনগুলো আমি দেখছি বিভিন্ন রিসার্চ পেপারে তারা কাজ করছে। এরপর আরবান প্ল্যানিং যারা নিয়ে কাজ করে, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং, জোনিং, ল্যান্ড ইউজ অ্যানালাইসিস। তার মানে আমি একটা এরিয়ার জন্য আমি একটা প্ল্যান করব, তখন আমাদের কোন এরিয়াতে কি আছে, কোন এরিয়াতে ভবিষ্যতে কি পরিমাণ
বিল্ডিং এরিয়া বাড়তে পারে, এই সমস্ত প্ল্যানগুলো করার ক্ষেত্রে আমরা এই জিআইএস হেল্প নিতে পারি। এবার ডিজাস্টার ম্যানেজমেন্টে যেমন রিস্ক অ্যাসেসমেন্ট, যেমন একটু আগে বললাম যে কোন এরিয়াতে ফ্লাড বেশি, কোন এরিয়াতে কম, কোন এরিয়াতে ল্যান্ডস্লাইড বেশি, কোন এরিয়াতে সাইক্লোন বেশি, কোন এরিয়াতে জলোচ্ছ্বাস বেশি, এই সমস্ত রিস্ক আমরা অ্যাসেসমেন্ট করতে পারি। যেমন কিছুদিন আগে আমাদের বাংলাদেশে যে বন্যা হয়ে গেল, তো আমরা যদি আগে থেকে একটা অ্যাসেসমেন্ট করে রাখতে পারতাম যে যদি হঠাৎ করে এই দিক দিয়ে পানি আসে, এই পরিমাণ পানি আসে, তাহলে কোন কোন এরিয়া প্লাবিত হবে আর কোন কোন এরিয়া প্লাবিত হবে না, তাহলে আমরা কিন্তু আগে থেকে একটা ম্যাপ তৈরি করে রাখতে পারতাম যে এই এরিয়াগুলো হচ্ছে হট স্পট, এই এরিয়াগুলো হচ্ছে আমাদের সেফ জোন। তো আমরা এই সেফ জোনগুলোতে আমরা সহজেই হচ্ছে আমরা মানে আমাদের যে ত্রাণ কার্যক্রম বা অন্যান্য যে ইয়েগুলা রেস্কিউ, এগুলা কিন্তু আরো ত্বরান্বিত করা যায়। ঠিক আছে, তো এইগুলা আমাদের অনেক রিসার্চ এখনো বাকি আছে, আমরা চাইলে এগুলা নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এই সমস্ত ম্যাপিং টেকনিক গুলো করা যায়। এগ্রিকালচার নিয়ে যারা পড়াশোনা করে, বিশেষ করে বিভিন্ন কৃষি ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, তারা কিন্তু এই যে ক্রপ মনিটরিং, ফার্মিং, সোয়েল অ্যানালাইসিস, এই সমস্ত বিভিন্ন কাজগুলো করে থাকে। এই জিআইএস এর অ্যাপ্লিকেশন একসময় কিন্তু শুধুমাত্র এই এনভায়রনমেন্টাল নিয়ে যারা পড়াশোনা করতো এবং এগ্রিকালচার যারা নিয়ে পড়াশোনা করতো, এরাই বেশি এগুলো কাজ করতো। তো বর্তমানে কিন্তু এর মধ্যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এরা ঢুকে গেছে আর কি এর মধ্যে। হ্যাঁ, তো কিন্তু এটা অনেকে আবার জানেও না, বিশেষ করে যারা আমার মতো আর কি। আমি জানি যে এটা আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করে এই জিআইএস সম্পর্কে তাদের আসলে ধারণা খুবই কম, যেটা খুবই দুঃখজনক। আচ্ছা, এরপরে হেলথ নিয়ে যারা কাজ করে, বিশেষ করে যারা বিভিন্ন বললাম যে কোনো এনজিও যারা নিয়ে ইয়ে করে, তারা অনেক ডেটা কালেক্ট করে। হ্যাঁ, তো এইগুলার সাথে একটা সম্পর্ক আছে। আরেকটা হচ্ছে যে কিছুদিন আগে আমরা দেখতাম যে করোনার ম্যাপিং করতো, যে কোন এরিয়াতে করোনা বেশি, কোন এরিয়াতে কম, এই টাইপের কিন্তু আমরা ম্যাপ তৈরি করে হট স্পট গুলো আলাদা করতে পারি। এইগুলো হচ্ছে আমাদের এই জিএস মাধ্যমে করা যায় ম্যাপগুলো। আচ্ছা, এরপরে ডেটা ক্লাসিফিকেশন, এখানে দুইটা ডেটা নিয়ে আমরা বেশি কাজ করি, একটা হচ্ছে ভেক্টর ডেটা আর একটা রাস্টার ডেটা। আর এটা অ্যাট্রিবিউট ডেটা, এটা আসলে মূলত ভেক্টর ডেটারই একটা অংশ। তো ভেক্টর ডেটা মূলত হচ্ছে যে আমাদের যে কোনো যেমন পয়েন্ট হইতে পারে, যেমন আমি বাংলাদেশের, সাপোজ এটা বাংলাদেশ, ঠিক আছে, এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে আমাদের আবহাওয়া অধিদপ্তরের রেনফল স্টেশনের এরকম ইয়ে আছে, সম্ভবত 35টা রেনফল স্টেশন আছে, বা ওয়েদার স্টেশন যদি বলি, তারা রেনফল এবং টেম্পারেচার এইগুলা কালেক্ট করে। তো এরা এরকম পয়েন্ট আকারে আমি যদি সবগুলোকে শো করি যে কোন স্টেশন কোথায় অবস্থিত, এটাকে আমরা বলি হচ্ছে ভেক্টর ডেটা, যেটাকে পয়েন্ট আকারে আমরা প্রেজেন্ট করতে পারি। এরপর লাইন আকারে প্রেজেন্ট করতে পারি। লাইন কোনটা, সাপোজ আমি একটা এরিয়ার মধ্যে কোন কোন জায়গায় কি রোড আছে, মেন রোড কোন দিকে আছে, ঠিক আছে, এই রোডগুলো আমি যদি এরকম দেখাইতে চাই, সেই ডেটাকে আমরা বলি হচ্ছে ভেক্টর ডেটা। এরপর পলিগন আকারে কি হইতে পারে, যেমন একটা নদীর শেপ, যে এইটুকু এরিয়াতে একটা লেক আছে, ঠিক আছে, তো এইটা একটা এরিয়া আছে। আর এই আগের যেটা দেখালাম পয়েন্ট এবং লাইন, এগুলোর কিন্তু কোনো এরিয়া হয় না। এগুলো হচ্ছে আমরা জানি কি, যেটা সাধারণত ওয়ান ডাইমেনশনাল টাইপের আর কি, যে মানে ওইটার আসলে কোনো এক লাইন, এর তো আসলে এরিয়া হবে না, ঠিক আছে, কারণ এর কোনো থিকনেস হবে না, পয়েন্টেরও হবে না। তো আমাদের পলিগন যেটা, যেমন নদীর যে এরকম একটা শেপ হইতে পারে, অথবা রিভারেরও হইতে পারে, অথবা কোনো একটা লেকের হইতে পারে, অথবা অন্য যে কোনো একটা শেপ যেটার এরিয়া বের করা যায়, সেটাকে আমরা পলিগন শেপ বলি। এটাকে ভেক্টর ডেটা হিসেবে বলা হয়, অনেক সময় এটাকে শেপ ফাইলও বলা হয়। এই সবগুলোকে একসঙ্গে শেপ ফাইল বলা হয়। এই জন্য দেখবেন যে এইগুলো নিয়ে যখন কাজ করবেন আপনারা প্র্যাকটিক্যালি, আপনাদের যখন ট্রেনিং দেওয়া হবে, এগুলোর ফরম্যাট দেখবেন লাস্টে লেখা থাকবে .shp। আমার লেখাগুলো ভালো হচ্ছে না, কারণ হচ্ছে আমার যে গ্রাফিক্স ট্যাবলেটটা আছে সেটা আমি খুঁজে পাচ্ছি না, ওটা থাকলে লিখতে সুবিধা হতো। কলমটা আছে কিন্তু ট্যাবলেটটা পাচ্ছি না। আচ্ছা, এরপরে রাস্টার ডেটা কি? রাস্টার ডেটা আছে মূলত আমাদের আমরা যারা ছবি তুলতে অনেক পারদর্শী, তারা অনেকে জানি যে আমাদের রেজুলেশন একটা ফ্যাক্ট, যে আমরা কোনো একটা জিনিসকে যদি জুম করি একটা ছবি তোলার পরে, তো যে ক্যামেরার রেজুলেশন বেশি, সেই ক্যামেরাটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর পিকচার হচ্ছে দেয়। তো এই রাস্টার ডেটাও এরকমই, যে আমাদের যে ইমেজ টাইপের যে ডেটাগুলো থাকবে বা যে কোনো ডেটা থাকবে,
এই ডেটাগুলো মূলত এরকম সেল আকারে থাকবে, ঠিক আছে? একটা সেল দ্বারা একটা মানে ডেটা সে প্রদর্শন করবে। সাপোজ যে আমি ধরলাম, ভাই হ্যাঁ, একজন হ্যান্ড রেজ করছে, মনে হয় কিছু বলবে। আচ্ছা, প্রশ্নগুলা লাস্টের দিকে নিলে মানে সুবিধা হইতো, নাহলে আমরা আচ্ছা, আর শেষ করতে পারতাম। সেশন ভাই 1 ঘন্টা 1 ঘন্টা করে, তো 2টা পার্টে হ্যাঁ, নেওয়া। আমাদের যেহেতু আসলে হ্যাঁ, বিডি রেন্টটা কেনা নেই, এটা অনেক টাকা হ্যাঁ, লাগে, এজন্য হ্যাঁ, হচ্ছে যে আমরা 2টো পার্ট করছি যে 1 ঘন্টা 1 ঘন্টা করে। হয়তো আমাদের আর বেশি সময় নেই, 11 মিনিট পর হয়তো এটা অফ হয়ে যায়, পরে আমাদের আরেকটা লিঙ্ক দিতে হবে। তো আপনার তো মনে হয় আরো কিছু সময় লাগবে। তো আচ্ছা, আর এটাই আর বেশি কি সময় জানাই দিলাম। লাগবে না। কি আর কয় মিনিট আছে আমাদের এই সেশনের? আর শেষ? হ্যাঁ, জার্জিস। হ্যাঁ, আর 11 মিনিট আছে ভাই। আচ্ছা, আমার মনে আর বেশি নাই, আমি দ্রুত এটা। আচ্ছা, তাহলে আপনি শেষ করেন, আমরা টেকনিক্যাল সেশনে 2টো ভাগে আমরা মানে নিব আর কি। যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে জানাই দিচ্ছি যে আমরা ওয়ান আওয়ার 1 আওয়ার করে ভাগ করে নিছি আর কি। যে আপনাদের হয়তো 1 আওয়ার পর হয়তো 2-3 মিনিট একটু ব্রেক যাবে, আমরা লিঙ্ক দিয়ে তারপর হচ্ছে যে পরের সেশন নিব, এভাবে আর কি আমাদের আচ্ছা, এটা সাজানো হয়েছে আর কি। কারণ আচ্ছা, বিডি রেনে আসলে অনেক টাকা লাগে, এটা আমাদের স্টুডেন্টের পক্ষে কেনা সম্ভব না আসলে। হুম, আচ্ছা, ঠিক আছে, বুঝতে ঠিক পেরেছি। আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো রাষ্ট্রের ডেটাটা আমি যেটা বললাম, সাপোজ এটা আমাদের একটা ঢাকা সিটি, তো ঢাকা সিটির মধ্যে আমি সাপোজ কোন কোন এরিয়াতে বিল্ডিং আছে, তো আমি ধরলাম যে এরকম আমার অনেকগুলো, সাপোজ এরকম অনেকগুলো আমার সেল আছে, যে সেলগুলো আমার প্রেজেন্ট করবে এটা হচ্ছে আমাদের বিল্ডিং এরিয়া। তারপর এরকম কিছু সেল থাকবে যেগুলো আমাদের বলবে যে এটা হচ্ছে আমাদের ফরেস্ট এরিয়া। এগুলো অনেক কালার থাকবে আর কি, আপনারা যখন কাজ করবেন দেখবেন যে এরকম বিভিন্ন কালার থাকবে। তো কিছুটা থাকবে যে সাপোজ ফরেস্ট গুলার আপনারা কালার নিজেরা তখন দিয়ে দিতে পারবেন, এরকম একটা কালার থাকবে। তো বিল্ড আপের একটা কালার থাকবে, ফরেস্টের, এরকম করে সবগুলো কি থাকবে, পিক্সেল আকারে থাকবে। তো পিক্সেল গুলো সাধারণত আমরা ইউএসজিএস থেকে যে সমস্ত স্যাটেলাইট ডেটাগুলো কালেক্ট করি সেগুলো 30 মিটার রেজুলেশন বা সেল সাইজ, এই প্রত্যেকটা সেলের সাইজ হচ্ছে 30 × 30 স্কোয়ার শেপ, এই 30 মিটার × 30 মিটার। তো এইগুলা আমরা যদি টাকা দিয়ে কিনি, তারা হয়তো বা আরো অনেক কম হাই রেজুলেশন, বিশেষ করে 10 মিটার বা 5 মিটার এরকম তারা দিবে, কিন্তু তারা ফ্রি যেটা দিচ্ছে সেটা হচ্ছে 30 মিটার, এটা দিচ্ছে আর কি। আচ্ছা, তো এখানে রাস্টার ডেটার কিছু, যেমন এলিভেশন ম্যাপ যেগুলো, এগুলো রাস্টার ডেটা সাধারণত হয়ে থাকে। স্যাটেলাইট যেগুলো ইমেজ। চার একটা হচ্ছে অ্যাট্রিবিউট টেবিল। অ্যাট্রিবিউট টেবিলটা কি? অ্যাট্রিবিউট টেবিল মানে আমরা যখন এই ভেক্টর ডেটাগুলোকে আমরা মানে তৈরি করি, তখন তার ব্যাকগ্রাউন্ডে এক ধরনের অ্যাট্রিবিউট তৈরি হয়ে যায়, একটা এক্সেল ফাইলের মতো তৈরি হয়ে যায়। অথবা আমরা একটা এক্সেল ফাইল কিন্তু আমরা হচ্ছে চাইলে আমরা আরজিএসে সেট করে আমরা সেখান থেকে বিভিন্ন ডেটা প্রেজেন্ট করতে পারি। তার মানে আমি সহজে বলতে পারি যে কোনো একটা ভেক্টর ডেটা, তার ব্যাকগ্রাউন্ডে যে ডেটা থাকে বা একটা ফাইল থাকে, সেটাই আমরা মূলত অ্যাট্রিবিউট ডেটা বলি। যেমন সেটার ব্যাকগ্রাউন্ডে পপুলেশন থাকতে পারে, টেম্পারেচার থাকতে পারে, রেইনফল থাকতে পারে, ঠিক আছে? বা বিভিন্ন ধরনের, যেমন অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস যখন আমরা করি, যে কোন পয়েন্টে অ্যাক্সিডেন্ট বেশি হয়েছে। সাপোজ আমি গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বা টুঙ্গি পর্যন্ত আমি একটা রোড নিয়ে কাজ করলাম, তা আমি এখানে লেটিচিউড লঙ্গিচিউড গুলো আমি একটা এক্সেলে সাজাইলাম, .1, .2, .3। এরপরে এই .1-এ কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে, .2-তে কি পরিমাণ হয়েছে, এগুলা আমি যদি এরকম জিএস আপলোড করি, করার পরে সেখান থেকে কিন্তু আমরা একটা ম্যাপ তৈরি করতে পারবো যে কোন এরিয়াতে আমাদের সবচেয়ে বেশি এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে? তো এরকম আমরা এরকম প্রেজেন্ট করতে পারি চাইলে। আচ্ছা, আর এখানে যেগুলো আছে এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না আমাদের, যেহেতু এটা সেশন শেষ। আচ্ছা, এবার ডাটা এন্ট্রি আমরা চাইলে হচ্ছে যে একটু আগে যে বললাম লেয়ার গুলা, রোডের লেয়ার, তারপর হচ্ছে বিল্ডিং, এগুলো চাইলে আমরা ম্যানুয়ালি হচ্ছে আমরা অ্যাড করতে পারি। চাইলে আমরা হচ্ছে বিভিন্ন স্ক্যান করে, বিভিন্ন সিস্টেম আছে এগুলো আপনাদের শেখানো হবে, ওইভাবে আমরা করতে পারি। এরপরে আমরা জিপিএস থেকে অথবা স্যাটেলাইট সিস্টেম থেকে ডিরেক্ট আমরা আপলোড করতে পারি, ঠিক
আমি একটু আগে বললাম যে আমরা যেমন এক্সেল ফাইল নিজেরা তৈরি করে আমরা ডেটা তৈরি করতে পারি, অথবা আমরা নিজেরা এরকম ড্র করতে পারি এরকম হাত দিয়ে, ঠিক আছে? এই আবার আমি একটা রোড আমি এরকম ড্র করতে পারি, অথবা আমাকে একটা হয়তো জেপিজি একটা ইমেজ আছে, বা ঢাকা শহরের সাপোজ রোডের একটা জেপিজি ফাইল আছে, তো আমি সেটাকে ডিজিটাইজ করতে পারি। আচ্ছা, এখানে অনেকগুলা সফটওয়্যার আছে, যেমন জিআই সাধারণত আর্কজিএস, এটা এস3, এরা হচ্ছে এটা ইয়ে করছে। তো আর্কজিএস আমরা শিখবো। তো এছাড়া আর্কজিএস প্রো আছে, কিউজিএস আছে, গুগল আর্থ ইঞ্জিন আছে, হ্যাঁ, অনেকগুলা এরকম সফটওয়্যার আছে। তো আর্কজিএস হচ্ছে একদম বেসিক সফটওয়্যার, যেটা শিখলে অন্যান্যগুলো আপনি নিজে বিভিন্ন হেল্প নিয়ে ইউটিউব থেকে ইয়ে নিয়ে আপনি শিখতে পারবেন। এই জন্য আর্কজিএসটা সবাই শিখে, বাকিগুলো সবাই নিজেরা পরে আর কি শিখে নেয়। আচ্ছা, এটাই ছিল আমার আপাতত এই সেশনের ক্লাস। আমার মনে হয় প্রশ্ন উত্তর গুলো আগামী সেশনে করলে ভালো হয়। ঠিক আছে ভাই, সেশন ওটা আগামীতে কোশ্চেন সেশনটা নেওয়া হবে। আগামীতে সমস্যা নেই। বলতে কি মানে আজকেই নাকি? আজকে আজকে চাইলে আজকে ভাই সেম লিংকে আমি হচ্ছে যে একটু পরে 2-3 মিনিট পরে আর একটা লিংক দিয়ে দিচ্ছি, মানে ওই সেম আজকে, ইয়েতে। হ্যাঁ আজকেই same হোক, ইয়েতে। কারণ হচ্ছে আমার হ্যাঁ, পরবর্তীতে আজকে। সময় হবে না, আমার ক্লাস আচ্ছা আচ্ছা, নতুন সেমিস্টার শুরু ঠিক তো। আছে, তাহলে হচ্ছে যে আরেকটা লিংক দিয়ে দিচ্ছি। 2-1 মিনিট পরে সবাই জয়েন করলে ওইখানেতে মানে কিছুক্ষণ থাকলে হয়ে যাবে আশা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওকে। আমরা কি লিভ নেব? হ্যাঁ, লিভ নিয়ে একটু ওই সেম লিংকে একটু পরে জয়েন করলেই হবে 2-3 মিনিট পর। আচ্ছা, আর দুইটা স্লাইড বাকি ছিল, আমি জাস্ট অ্যাপ্লিকেশন গুলো একটু দেখাই, যেগুলো আমরা কিছুদিন আগে রিসার্চ করছি এবং পাবলিশড হয়েছে। আপনাদেরকে এগুলো লিংক দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখানে দেখেন যে সবাই জয়েন করছে না? আচ্ছা, একটা এটা হচ্ছে মূলত ইলেকট্রিক্যাল ভাই, ইঞ্জিনিয়ারিং। 2-1 মিনিট একটু ওয়েট করেন, সবাই মনে হয় জয়েন করে নেই। আচ্ছা, ঠিক আছে। ভাই স্টার্ট করেন। ওকে, আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আচ্ছা, আমাদের এখানে একটা পেপার আমরা এটা সম্ভবত 2024-এই পাবলিশ হয়েছে, সাইট সুইটেবিলিটি অ্যাসেসমেন্ট ফর সোলার পাওয়ার প্ল্যান্টস ইন বাংলাদেশ, এজিএস বেসড অ্যানালিটিক্যাল হায়ারার্কি প্রসেস, এএসপি অ্যান্ড মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস, এমসিডি অ্যাপ্রোচ। আমরা একটু আগেই দেখছিলাম যে মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস আমরা করতে পারি এজিএস এর মাধ্যমে। আরেকটা মেথড আছে অ্যানালিটিক্যাল হায়ারার্কি প্রসেস, এটা হচ্ছে এই এমসিডি এর জন্য লাগে। তো এটা আমাদের জিএস এর কোনো পার্ট না, এটা ম্যাথমেটিক্যাল একটা পার্ট। যারা ম্যাথ নিয়ে পড়াশোনা করে তাদের একটা মেথড আর কি, কিভাবে আমরা মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস করবো।
তো সেটার সাপোর্ট নিয়ে আমরা হচ্ছে জিআইএস এর সাহায্যে আমরা একটা ম্যাপ তৈরি করছিলাম যে বাংলাদেশের কোন কোন এরিয়াতে আমাদের সোলার পাওয়ার প্ল্যান্টের জন্য বেস্ট লোকেশন। তো আমরা জানি সোলার পাওয়ার প্ল্যান্ট এমন জায়গায় হওয়া উচিত যেখানে মূলত আহ, ফাঁকা জায়গা, হ্যাঁ, তো বা আরো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যে এরিয়াতে হচ্ছে আমাদের এমন একটা জায়গা হইতে পারে যেখানে আমাদের যে ট্রান্সমিশন লাইনগুলো আছে এগুলোর কাছাকাছি এরিয়া, অথবা যে এরিয়াতে আমাদের বেশি আমাদের রোডগুলো আছে রোডগুলো দিয়ে কাছাকাছি এরিয়া, যেমন জায়গায় আমরা একটা এই সৌর বিদ্যুৎ দিলাম যে ওখানে আমরা যাইতেই পারি না, কোনো একটা যান্ত্রিক ত্রুটি হইলো আমরা ওখানে যাইতে পারতেছি না, তো এমন জায়গায় দেওয়া যাবে না। এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে। হ্যাঁ, সাপোজ অনেকেই পানির উপরেও দেয়, পুকুরে দেয়, তো আমি চাইলেই কিন্তু পদ্মা নদীতে সোলার পাওয়ার প্ল্যান্ট বসাইতে পারবো না যদি একটা ফাঁকা জায়গা, কিন্তু আমি চাইলে যখন একটা পুকুরের উপর বসাইতে পারি। হ্যাঁ, তো এরকম অনেকগুলা ফ্যাক্টর গুলো আমরা যখন নিয়ে কাজ করি, তো সেটাকে আমরা বলি এমসিডিএ। এই ক্রাইটেরিয়া গুলোর উপর বেস করে আমরা এই জিআইএস এর মাধ্যমে একটা ম্যাপ এরকম তৈরি করতে পারি। তো এই ম্যাপে এই ম্যাপটা হচ্ছে আমাদের ফাইনাল ম্যাপ, যেটা দ্বারা আমরা হচ্ছে একটা পাবলিশ করছিলাম। আরেকটা ছিল আমাদের আরেকটা যে কিছুদিন আগে পাবলিশ হয়েছে যে ফ্লাড সাসেপ্টেবিলিটি ম্যাপ অফ বাংলাদেশ, বাংলাদেশের কোন কোন এরিয়াতে ফ্লাডের জন্য সবচেয়ে বেশি সাসেপ্টেবল। তো এটাও এরকম অনেকগুলো ফ্যাক্টর নিয়ে কাজ করা হয়েছে যে কোন কোন এরিয়াগুলো নিচু, কোন কোন এরিয়ার আশেপাশে নদী আছে, কোন কোন এরিয়ার আশেপাশে উঁচু জায়গা আছে। তো যেখানে উঁচু জায়গা তার নিচু যে জায়গাগুলো আছে সেখানে এরকম ফ্লাড হইতে পারে। তো এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া ছিল। এই সমস্ত ক্রাইটেরিয়ার উপর বেস করে একটা এরকম ম্যাপ তৈরি করা হয়েছিল, যেটা আছে জিআইএস এর মাধ্যমে করা হয়েছে। আচ্ছা, এরপরে রান অফ অ্যাসেসমেন্ট পদ্মা রিভার বেসিন, এটাও করা হয়েছে জিআইএস এর মাধ্যমে, এটা হচ্ছে আউটপুট। তো এই রান অফ মেসেজ মেথড রান অফ অ্যাসেসমেন্ট মূলত আমরা ভাই এই স্লাইড জিআইএস গুলো এর দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে ভাই, না। স্লাইড মানে আপনার সোলার পাওয়ার প্ল্যান্টের পরের গুলো দেখা যায়নি। এটা দেখা যায় না। হ্যাঁ, সোলার পাওয়ার প্ল্যান্টেরটা দেখা যাচ্ছে, শুধু ডিসপ্লে হয়ে আছে, বাদ বাকি গুলো দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন দেখা যায়। শেয়ার ক্যান্সেল হয়ে গেছে ভাই। আচ্ছা আচ্ছা, okay। অ্যাডমিন আচ্ছা, 1 মিনিট। ওকে, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। ফুল স্ক্রিন করলে অনেক সময় প্রবলেম হয়, ফুল স্ক্রিন করলে এখন দেখা যায় কিনা একটু দেখো তো। এখন কি দেখা যায়? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাই, দেখা যাচ্ছে। ফ্ল্যাটেরটা। হ্যাঁ ফ্ল্যাটেরটা আছে। আচ্ছা, okay। এটা মূলত আগে শুধুমাত্র প্রেজেন্টেশন স্লাইড ওপেন করছিলাম, এই কারণে সমস্যা হয়েছিল। আচ্ছা, আমরা একটু আগে যেটা বললাম এই সোলার পাওয়ার প্ল্যান্ট, তো আমরা বলছি যে ফ্ল্যাটটা হচ্ছে আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে। সিমিলারলি আমরা হচ্ছে এরকম একটা ম্যাপ তৈরি করছিলাম, আমাদের জার্জিস মূলত এটা লিডিং রিসার্চার ছিল, সে অনেক কাজ করছে, আর আমরা যারা ছিলাম তারা টুকটাক হেল্প করছি আর কি অনেকে। তো এই কাজটা আমাদের জেএস এর মাধ্যমে করা হয়েছে। তো আপনারা যদি এই কোর্সটা করেন আপনারাও এরকম কিন্তু বিভিন্ন রিসার্চের জন্য পেপার তৈরি করতে পারবেন আশা করি। মানে এখান থেকে আপনারা অনেক কিছু শিখে আপনারা প্র্যাকটিক্যালি আপনাদের আসলে শিখতে হবে আপনাদের এখান থেকে একটা লাইনে, কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করতে হবে আপনার নিজের ফিল্ডে। হ্যাঁ, তো আপনি সাপোজ এই আমরা যেমন আমি নিজে যেমন সিভিল ইঞ্জিনিয়ার থেকে পড়াশোনা করছি, কিন্তু আমি কাজ করছি কি এটা সোলার পাওয়ার প্ল্যান্ট, এটা তো মূলত ইলেকট্রিক্যালের কাজ। তো আমরা তাদের একটা কাজ করছি কি কারণে, যে আমি জেএস এর এই কাজটা জানি, সেই জন্য আমি তাদের ফিল্ডে একটা কাজ করছি। আমি নিজে একটা কাজ করছিলাম হচ্ছে উইন্ড ফার্ম নিয়ে, এটা এখানে অ্যাড করা হয়নি, উইন্ড ফার্ম নিয়ে করছিলাম, সেটাও এরকম একটা কাজ ছিল, সিমিলার কাজ। তো ফ্ল্যাটেরটাও কিন্তু সিমিলার কাজ। আমরা তিনটা কাজ কিন্তু সিমিলার একটা মেথড নিয়ে করা হয়েছে। এই জন্য আপনি যখন একটা কাজ জানবেন, এই ফ্ল্যাটের কাজটা মূলত আমাদের ডাব্লিউআরই, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এরা মূলত এইগুলা কাজ করে। আর ডিজাস্টার ম্যানেজমেন্ট যারা, তারাও এটা নিয়ে কাজ করতে পারে। আর এগ্রিকালচার যারা নিয়ে ইঞ্জিনিয়ারিং একটা ইয়ে আছে, তারাও ইরিগেশন অ্যান্ড ফ্লাড কন্ট্রোল নিয়ে কাজ করে। তো
তো এরকম অনেকেই কিন্তু এই একই কাজ জানলে তারা কিন্তু এইটা করতে পারবে। এজন্য এই কাজগুলো শিখলে সুবিধা এইটাই যে আপনাকে কেউ বলবে না যে আপনি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে কেন আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করলেন। এটা কিন্তু রিসার্চারকে কেউ প্রশ্ন করবে না, ঠিক আছে, বা তার ব্যাকগ্রাউন্ডও দেখবে না যে এই রিসার্চ যে করছে সে আসলে কোন ফিল্ড থেকে পড়াশোনা করছে, ঠিক আছে। তো এই জন্য আহ, যেমন আমাদের এখানে এই পেপারে কিন্তু ডক্টর মনোয়ার হোসেন স্যার আছে, যারা ডুয়েটের এখানে আছে, তারা হয়তো স্যারকে চিনে। সে স্যার কিন্তু WRI মানে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং আমাদের সিভিলের একটা পার্ট। তো স্যার সেখানকার। আর এখানে জার্জিস কাদের আছে, সে হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সের ছিল। হ্যাঁ, আমাদের তারাই কাজিজ আছে, সেও কিন্তু অন্য সাইডের। মানিক মিয়া আছে, সেও এনভায়রনমেন্টাল সায়েন্স। লাস্টে যে আছে সে আছে মালয়েশিয়ার একজন প্রফেসর। তো তারা WRI। তো এখানে কিন্তু একজন একজনের ফিল্ডের লোক, কিন্তু তারা যেহেতু একই কাজ জানে, মানে সবাই মিলে একটা এরকম রিসার্চের কাজ করছে, ঠিক আছে। তো এই জন্য আমাদের এই কোর্সটা থেকে আপনি হয়তো বা প্রথমে আপনার নিজের ফিল্ডের সঙ্গে আপনি অ্যালাইন করতে পারবেন না, মনে হবেন যে আমি কি শিখতেছি। কিন্তু আপনি যখন পুরো কোর্সটা টোটাল শিখবেন তখন আপনি ফাইনালি আপনার নিজের ফিল্ডের সঙ্গে অ্যালাইন করতে পারবেন যে হ্যাঁ, আমি এখান থেকে এতটুকু আমার নিজের জন্য আমি ইউজ করব, ঠিক আছে। তো এইভাবে আমাদের আসলে বেসিক কোর্সগুলো এভাবে শিখতে হবে। তো এরকম যে কাজগুলো এখানে তারা শেখাবে সেখান থেকে আপনারা আশা করি এরকম রিসার্চ নিজেরাই করতে পারবেন, ঠিক আছে। তো আমি মনে হয় শেষ করে ফেলেছি। আর রান অফ অ্যাসেসমেন্ট এটা মূলত আমাদের সিভিলের একটা ইম্পর্টেন্ট একটা ইয়ে, এটাও আমরা IGS এর মাধ্যমে করতে পারি। তো এটাই ছিল মূলত আজকের অনেক সংক্ষিপ্ত একটা ডিসকাশন। আসলে আমি নিজেও জিআইএস এর এরকম এক্সপার্ট না। আমি হচ্ছে জাস্ট নিজের থিসিসের জন্য, এবং আমি একটু জাস্ট বলি, 2 মিনিট বলে শেষ করব, যে আমি যখন BSc পাস করছি, করার পরে আমি ফার্স্ট হচ্ছে আমাদের ইনস্টিটিউট অফ ওয়াটার এনভায়রনমেন্টের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল রুল স্যার, উনি আমাকে একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্টের একটা ইয়ে দিল যে এখানে একটা লোক নেওয়া হবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো আমি বললাম ঠিক আছে, আমি তো বসে আছি, যাই, জব প্রিপারেশন এই পাশাপাশি আমি আহ, গেলাম। তো স্যার আমাকে প্রথম দিনই বললো তোমাকে ArcGIS দিয়ে এই কাজগুলো করতে হবে। তো আমি জীবনে কোনোদিন ArcGIS নামও শুনিনি, আর জিএস সম্পর্কে তো আমার কোনো ধারণাই নেই। স্যার প্রথম দিন আমাকে বলছে অমুক ইউটিউব থেকে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্ক থেকে এটা ইনস্টল করবা, এরপরে এই ভিডিও দেখে এই কাজটা করবা। তো আমি ওরকম করে আমার একটা ছোট কাজ, যেটা আমি এখন মনে করি যে আমার 5 মিনিটের একটা কাজ, আমি 2-3 এক সপ্তাহ ধরে আমি শিখছি, ঠিক আছে, এই ArcGIS সফটওয়্যার। কারণ কি, আমাকে কিন্তু ওই মানে হাতে ধরে শেখানো হয়নি। কিন্তু আপনারা এই কোর্সটা করার পর আপনারা যেটা সুবিধা হবে, যে আপনি যেটা নিজে নিজে করলে 1 মাস লাগতো, সেটা হয়তো আপনি এরপর থেকে 10 মিনিট বা 20 মিনিটে আপনি পারবেন। তো আমি ArcGIS আমার এরকম এখন মাঝে মাঝে নিজে মানে আমার হাসি আসে, যে আমার একদিন ArcGIS একটা টুলস আছে, এটা হচ্ছে বলে টেবিল অফ কন্টেন্টস। এটা কোনো কারণে আমার কাছে রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, তো আমি কি কি ডেটা রাখছি এটা একটা দেখা শো করে টেবিল অফ কন্টেন্টসে। তো এটা কিন্তু উইন্ডোজ নামে একটা অপশন আছে, ওখান থেকে আবার ফেরত নিয়ে আসা যায়। কিন্তু আমার এটা যে চলে গেছে, আমি 1 সপ্তাহ ধরে শুধু খুঁজতেছি ইউটিউবে কিভাবে আমি এটা নিয়ে আসবো। এই করতে করতে পরে আমি ফাইনালি পাইছি। তো আমার এই যে 1 সপ্তাহ লস হলো কি কারণে, কারণ আমার কোনো ট্রেনিং ছিল না, আমি কোনো কারোর কাছ থেকে শিখি নাই, নিজে নিজে শিখছি। এই জন্য আসলে নিজে নিজে শিখলে অনেক সময় লাগে। আপনারা যেহেতু একটা কোর্স করতেছেন, হ্যাঁ, তো এই কোর্সটা তারাও অনেক দক্ষ, তারা নিজেরাও অনেক রিসার্চ পেপার পাবলিশ করছে। তো আশা করি আপনারা এখান থেকে বেনিফিটেড হবেন। আমি এতটুকু বলে আজকে ভাই, শেষ করবো। আপনাদের কোনো দুই ইয়ে একজন থাকলে, মনে হয় কোশ্চেন করছিল, ওনাদের একটু সুযোগ দিলে তারপরে শেষ হ্যাঁ করলে হ্যাঁ, ভালো হয়। আচ্ছা, কোশ্চেন গুলো একটু করেন তো একজন, অনেক রাত হয়ে যাচ্ছে। কোশ্চেন করতে পারেন। ভাই, যারা একটু কোশ্চেন করছিল ওনারা যদি আরেকটু আবার হ্যাঁ, করতেন ভালো হতো। মাহমুদ জামিল। জি ভাই, আসসালামু আলাইকুম। আমার বেসিক্যালি 3টা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ করব। হ্যাঁ হ্যাঁ, প্রথম কোশ্চেন কি? প্রথম একবারে সব কোয়েশ্চেনটা হচ্ছে, কোশ্চেন করলে হয়তো মনে থাকবে না, প্রথম আচ্ছা কোশ্চেন আচ্ছা, আমি বলে। এক এক করে বলি, তাহলে এক এক হ্যাঁ করে বললে সুবিধা হবে আর কি। আমি শুরুতেই এই প্রশ্নটা করেছিলাম, তো আপনার যে প্রেজেন্টেশনটা ছিল সেটা খুব ভালো হয়েছে, মার্শাল্লাহ, অনেক কিছুই আমি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, এখানে হচ্ছে আমরা যে প্রেজেন্টেশনটা দেখলাম, এখান থেকে আমি বুঝতে পেরেছি আমাদের যে জিআইএসটা, এটার অ্যাপ্লিকেশন আমাদের ওয়াটার ফিল্ডে আছে, ট্রান্সপোর্টেশন ফিল্ডে তো ডেফিনেটলি আছে, এবং হচ্ছে
জিওটেকনিক্যাল ফিল্ডেও মনে হয় আছে। এখন ভাই স্ট্রাকচারাল ফিল্ডে কি জিআইএস এর কোনো অ্যাপ্লিকেশন আছে? আচ্ছা, স্ট্রাকচারাল ফিল্ড মূলত আসলে স্ট্রাকচারের কাজই হচ্ছে স্ট্রাকচার ডিজাইন করা, অ্যানালাইসিস করা। জি। এখন স্ট্রাকচারে কিছু কাজ আছে যেটা স্ট্রাকচারাল যে বড় বড় প্রজেক্টগুলো আছে, সাপোজ আমি একটা ড্যাম নির্ণয় করবো তৈরি করবো, এখন ড্যামগুলো তো স্ট্রাকচারাল ডিজাইন তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারই করবে, কিন্তু ওইটা ডেফিনেটলি। আসলে এই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট কিনা এটা কিন্তু হচ্ছে মূলত যারা ইআইএ নিয়ে কাজ করে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, তো তাদের মধ্যে কিন্তু হচ্ছে বিভিন্ন টাইপের লোক থাকবে, সেখানে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার থাকবে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার থাকবে, হ্যাঁ, তো একজন জিআইএস স্পেশালিস্ট থাকবে। তারা সবার ক্রাইটেরিয়াগুলো নিবে, নিয়ে তারা হচ্ছে একটা মানে কাঙ্ক্ষিত মানে ইয়ে হবে যে হ্যাঁ, এখানে যদি আমরা এই ড্যামটা তৈরি করি তাহলে ঠিক আছে। তো এটা জিআইএস এর জন্য স্ট্রাকচারাল আর বড় বড় প্রজেক্টেও এই জিআইএস বিশেষ করে লোকেশন যখন অ্যাসেসমেন্ট করা যায় এই লোকেশন এটা হইতে পারে কিনা এই প্রজেক্টটা, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে জিআইএস এর অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, আমি একটু আগে দেখলাম মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস, তো আমরা প্রজেক্টের ক্ষেত্রেও কিন্তু এরকম করি, হয়তো তিনটা আমার প্রজেক্টের লোকেশন আছে, কোন প্রজেক্টের লোকেশনটা বেস্ট সুইটেবল, বিভিন্ন ফ্যাক্টরগুলো অ্যানালাইসিস করে এই জিআইএস এর মাধ্যমে ডিসিশন মেক করা যায়। সেটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ডেফিনেটলি এটা লাগে। বিশেষ করে আমরা জানি যে ইআইএ যখন 4-2 পড়া হয় সেখানে কিন্তু অনেকগুলো প্রজেক্ট আছে। সাপোজ আমি যদি বলি আমাদের ডুয়েটের প্লেগ্রাউন্ডের মাঝখানে আমি একটা সুইমিং পুল করবো, এটা আসলে ভালো হবে কিনা, হ্যাঁ, এটা যাচাই করবে কি, এটা তো ইআই অবশ্যই এর প্রয়োজন স্ট্রাকচার হবে, রাইট। ইআই এর প্রয়োজন হবে। তো এই এটার ক্ষেত্রে কিন্তু আমরা জিআইএস এর হেল্প নিতে পারি যে আসলে ওই লোকেশনটা হইলে কি কি সুবিধা হইতে পারে, অসুবিধা হইতে পারে, হ্যাঁ, তো এরকম বিভিন্ন ধরনের ভাইয়া এখানে ইয়েগুলো তো আসে। হচ্ছে মানে যে কোনো প্রজেক্টই আমরা বিল্ড করি না কেন, আমাদের তো ধরেন ড্যামের এক্সাম্পল আপনি দিয়েছেন, আমরা যদি ধরেন একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংও করি, আমাদের একটা প্রজেক্টের পিছনে কিন্তু সিভিলের 5টা ফিল্ডই কিন্তু টাচ টাচ করে আর কি, মানে 5 ধরনের ইঞ্জিনিয়ারই কিন্তু আমরা আমাদের হ্যাঁ, রিকোয়ারমেন্টের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে হ্যাঁ, ধরেন আমি শুধুমাত্র যদি অ্যাজ এ পিওর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হই, তো আমি যদি ডিজাইনে ক্যালকুলেশনে, তো আমার তো তখন কোনো প্রকার প্রয়োজন হবে না, জাস্ট প্রয়োজনটা হ্যাঁ, এতটুকুই হ্যাঁ, যে আমার যে স্ট্রাকচারটা হবে তার অর্ডিনেটটা কোথায়, সে কোন লোকেশনে আছে, এবং সেই লোকেশন ওয়াইজ আমি হচ্ছে ডাটা কালেক্ট করব, এখানে আমার জিএসটা প্রয়োজন। আমি কি হ্যাঁ। ঠিক বললাম? হ্যাঁ, আর একটা কাজ করা যায় যে আমরা যখন প্রজেক্টে রিপোর্ট তৈরি করি তখন আমাদের আর্কজিএস এর মাধ্যমে আমরা কি করতে পারি, অটোক্যাড থেকে যে আমাদের প্ল্যানগুলো আছে না, জি জি জি। ওইগুলো আমরা সরাসরি আমরা জিএস এ ইম্পোর্ট করতে পারি। করার পরে আমরা একদম এক্সাক্ট এই প্ল্যানটা আমার যে এরিয়াতে, সাপোজ আমি ময়মনসিংহের কোনো এগ্রিকালচার ইউনিভার্সিটির কোনো ভিতরে একটা বিল্ডিং করবো, তো এটা আচ্ছা আমি একদম জাস্ট সে কোন জায়গায় অবস্থিত এটা আমি দেখাইতে চাই, তখন আমি এই আমার অটোক্যাডের প্ল্যানটা আমি ডিরেক্ট আমি নিলে একদম গুগল ম্যাপের উপর দেখাবে যে এটা অমুক জায়গায় আছে। ঠিক আছে, এগুলো আমরা যখন বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করি যে আমি একটা প্রজেক্ট তৈরি করব যে আমার এই 2টা লোকেশন আছে, আমি এটা প্রেজেন্টেশন দিতে চাচ্ছি, তখন কিন্তু আমাকে জিএস এর মাধ্যমে এই প্রেজেন্টেশনগুলো তৈরি করতে হবে। ঠিক আছে, তো মানে সাইট এগুলা সাইট যে প্ল্যানটা ভাইয়া, ওই সেটা হচ্ছে সরাসরি আমরা আর্কজিএস এর মাধ্যমে প্রেজেন্ট করতে পারি, সাইট প্ল্যান হ্যাঁ, যেটাকে আমরা বলে থাকি আর কি। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ আমরা এটা তো একটা অনেক সময় ভালো আছে যে ফিচার। নিজেদের মতো এঁকে দেয় যে সামনে জি এরকম জি একটা জি, রাস্তা আছে অটোক্যাডে এঁকে দেই, এদিকে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা একদম রিয়েল আমার গুগল যে ম্যাপ থেকে গুগল নামিয়ে ম্যাপ আর আছে এইগুলোর সঙ্গে ইয়ে করা যাবে, আচ্ছা অ্যাডজাস্ট করা যাবে। ঠিক আছে, ভাই, এটা আমার আমার কোয়েশ্চেনে আনসার করেছে খুব সুন্দরভাবে। আচ্ছা, ভাই আমার সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল, আমরা হচ্ছে ভাই রিমোট সেন্সিং নিয়ে কথা বলছিলাম। তো আমরা সাধারণত স্যাটেলাইট স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস করি। তো ভাই এই যে স্যাটেলাইট ইমেজ আমরা অ্যানালাইসিস করি, এটা কি আমরা আরজিএস এর মাধ্যমে করি, না এটা হচ্ছে অন্য কোনো সফটওয়্যার মাধ্যমে করে থাকি? এটা আমরা আর্কজিএস এর মাধ্যমে করি, অন্য সফটওয়্যার দিয়েও করা যায়, আমরা আর্কজিএস এর মানে মাধ্যমে আমরা আমরা এই স্যাটেলাইট ইমেজও কিন্তু আরজিএস এর মাধ্যমে অ্যানালাইসিস করতে পারি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ভাই থার্ড। স্যাটেলাইট ইমেজ আছে একটা ডেটা, ওই ডেটাকে আমরা প্রসেস করতে পারি আর্কজিএস সফটওয়্যার মাধ্যমে। রাইট। ভাইয়া থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে, আপনি 3 ধরনের ডাটার কথা বলেছিলেন। সেখানে হচ্ছে ভেক্টর ডাটার মধ্যে একটা এক্সাম্পল ছিল যে লাইন, পলিগন, আপনার মনে আছে কিনা, আপনি হ্যাঁ, আমাদেরকে এক্সাম্পল দিয়েছিলেন। তো ভাইয়া লাইন যদি কন্টিনিউয়াস হয়, তো সেক্ষেত্রে এটা শুধুমাত্র ডিসক্রিট কিভাবে হয়, আসলে আমি এটা বুঝতে পারছিলাম না। পলিগন আচ্ছা, হতে পারে এটা ডিসক্রিট, বাট লাইন তো যদি হ্যাঁ, কন্টিনিউয়াস লাইন হয় সেখানে তো আচ্ছা, এটা। হ্যাঁ, আমি একটা বলি, সাপোজ হচ্ছে যে আমাদের আমি এটা বোঝাচ্ছি যে লাইনটা হচ্ছে এক ধরনের ভেক্টর ফাইল, এটা হচ্ছে এটার কোনো এরিয়া নাই, পলিগন মানে অবশ্যই এটার একটা এরিয়া আছে। জি লাইন মানে লাইনের শুধু লেন্থ হবে, যেমন আমি যদি বলি বাংলাদেশের প্রধান সড়কের দৈর্ঘ্য কত, হ্যাঁ, তো আমি যদি বলি প্রধান সড়কের এরিয়া কত, এটা কিন্তু আসলে বলা
মানে প্রশ্নটাই হবে না, ঠিক আছে? তো সেন্স এই মেক করে ক্ষেত্রে না। হ্যাঁ, জি। তো এইটা হচ্ছে এই যে এই লাইনগুলো আমি যেমন এলজিইডি যারা আছে ওদের কিন্তু একটা ম্যাপ আছে যে কোন কোন জায়গায় ওদের রোড আছে। হ্যাঁ, ওরা সাধারণত থানার মধ্যে যে রোডগুলো আছে, উপজেলার মধ্যে ওইগুলো কাজ নিয়ে কাজ করে। ওদের একটা ম্যাপ আছে যে পুরা বাংলাদেশে এলজিডির আওতাধীন কি কি হচ্ছে রোড আছে, রোড হয়ে আছে। এরপরে রোডস অ্যান্ড হাইওয়ে যারা আছে, সড়ক ও জনপথ নিয়ে কাজ করে, তাদের কিন্তু প্রধান সড়কের একটা ম্যাপ আছে। এই ম্যাপগুলা এগুলা কিন্তু সব লাইন, এই রোডগুলা কিন্তু একটা লাইন। তো এটাকে আমরা ভেক্টর ডেটা বলতে পারি, ঠিক আছে? কিন্তু ভাই এটাকে রাস্টার ডাটা কেন বলছি না? এগুলো তো যেহেতু আচ্ছা, হ্যাঁ, আমাদের রাস্টার ডেটাটাই আলাদা। রাস্টার ডেটা মানে হচ্ছে সেটা হচ্ছে একটা পিক্সেল আকারে মানে প্রেজেন্ট করবে। সাপোজ হচ্ছে যে পুরা বাংলাদেশ আমি একটা এরিয়া ধরলাম, এই এরিয়াটাকে সে 30 মিটার 30 মিটার সেলে ভাগ করবে, ঠিক আছে? ভাগ করার পরে এইগুলো মূলত রাস্টার ডেটাগুলো মূলত আসে হচ্ছে আমাদের স্যাটেলাইট ইমেজ থেকেও আসতে পারে, আবার আমরা যখন ইন্টারপোলেশন করি তখনও আসতে পারে। আমি সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে যে আমাদের পুরো বাংলাদেশকে সাপোজ 30 মিটার সেলে ভাগ করলে এই 30 মিটারের মধ্যে কি কি পড়তে পারে? সাপোজ আমি যদি বিল্ডিং গুলা ইয়ে করি, 30 মিটারের মধ্যে কিন্তু একটা বিল্ডিং করতে পারে, একটা ফাঁকা জায়গা করতে পারে, বা বেশি সবগুলাই বিল্ডিং করতে পারে। তো এরকম করে একটা ম্যাপ তৈরি করা হয় যেখানে সেলগুলা দিয়ে বোঝানো হয় যে এই সেলগুলা হচ্ছে বিল্ডিং, তার একটা আমরা আলাদা কালার দিয়ে দিতে পারি। এই সেলগুলা হচ্ছে ফরেস্ট এরিয়া, বা এরকম আমরা ডেটাগুলা এই সেলের মাধ্যমে যখন প্রকাশ করতে চাই তখন সেটাকে আমরা বলি রাস্টার ডেটা, ঠিক আছে? ভাই তাহলে কি মানে ধরেন আমরা যদি ভেক্টর ডেটা নিয়ে কথা বলি তাহলে সেটা শুধুমাত্র হচ্ছে রোড, আপনি একটা এক্সাম্পল বলেছেন রোডের, তো ওই ওই যে ম্যাপটা আমরা আঁকলাম সেখানে শুধুমাত্র রোড থাকবে। আর রাস্টার ডাটা যখন আমরা অ্যানালাইসিস করব তখন শুধুমাত্র আমরা একটা পিক্সেল বা একটা ধরেন হ্যাঁ, 30 বাই 30 একটা স্কোয়ার নিলাম। তো সেখানে হচ্ছে আমাদের বিভিন্ন কম্পোনেন্ট থাকতে পারে, এখানে বিল্ডিং থাকতে পারে, এখানে একটা রাস্তার একটা অংশ থাকতে পারে। তো এগুলাকে আমরা বিভিন্ন কালার দিয়ে, যে আপনি হচ্ছে শুরুর দিকে ইন্টিগ্রেটেড একটা এক্সাম্পল দিয়েছিলেন ভেজিটেশন। ইন্টিগ্রেটেড যেটা ছিল ওটা মূলত বিভিন্ন ভেক্টর ডেটাগুলোকে ইন্টিগ্রেট করে। হ্যাঁ 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 হ্যাঁ, তো ভাইয়া এর আর রাস্তার। রাস্টার ডেটা টোটাল এটা আলাদা, এর সঙ্গে কোনো লেয়ার নাই, প্রত্যেকটা আচ্ছা, সেলগুলোই আলাদা আলাদা। এমন হইতে পারে যে সাপোজ 1 লক্ষ সেল আছে, প্রত্যেকটা সেল আলাদা আলাদা হইতে পারে। অথবা আমরা কি অটোকেটের করতে পারি, লেয়ারের মতো। হ্যাঁ, লেয়ারের মতো, কিন্তু এগুলো প্রত্যেকটা সেল। সাপোজ আমি যদি বলি আমাদের ডুয়েটের যে প্লেগ্রাউন্ড, জি এটাকে যদি আমি 30 মিটার করে করে ভাগ করি, তাহলে কি হবে? সবগুলাই তো আমাদের গ্রাসল্যান্ড হবে, ঠিক না? জি জি। তাহলে এইটার সেলগুলো সবগুলো কি হবে? গ্রাসল্যান্ড। কিন্তু আমি যদি এই এরিয়াটা আরেকটু বাড়াই, তাহলে কয়েকটা হল আসতে পারে 30 মিটার সেলের মধ্যে। তাহলে আমরা বলতে পারি কি যে একটা পুরো বাউন্ডারির মধ্যে এই এরিয়াটা আছে আমাদের গ্রাসল্যান্ড, এই এরিয়াতে আমাদের বিল্ডিং এরিয়া, এই এরিয়াটা আমাদের রোড এরিয়া। এরকম করে সেল দ্বারা আমরা বুঝতে পারবো যে এই সেলের দ্বারা আমরা বুঝতে পারি এটা হচ্ছে বিল্ডিং, ঠিক আছে? আর ভেক্টর ডেটাতে সে হচ্ছে বিল্ডিংটা আলাদা করে সে দেখাবে যে এটা একটা বিল্ডিং, এই এরিয়াটা বিল্ডিং, সে এরিয়াটা জাস্ট আলাদা করে ফেলবে, ঠিক আছে? মানে সে হচ্ছে এরকম পিক্সেল আকারে দেখাবে না, তার উপর একটা ক্লিক করলে সে পুরাটাই বলবে যে আমি বিল্ডিং। বুঝতে কিন্তু পারছি। সেল হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা সেল আমি ক্লিক করে দেখতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, এটা থ্যাংক আমরা ইউ যখন ভাই, কাজ বুঝতে করব পেরেছি। তখন আরো ক্লিয়ার বুঝবে। হ্যাঁ, এটা জি আমরা জি, তো না তারপরে ভাই থিওরিটিক্যাল আলোচনা আমি করলাম। বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, খুব আচ্ছা, ভালো আচ্ছা, এক্সপ্লেনেশন দিয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আবু বকর সিদ্দিক বলেন আপনি। ম্যাথমেটিক্সে কি এটার কোনো অ্যাপ্লিকেশন আছে? ম্যাথমেটিক্সে কোনো প্রবলেম বা আচ্ছা, যদি ম্যাথমেটিক্সে আমরা যেমন একটু আগে দেখলাম এই এমসিডিএ মাল্টি ক্যারেক্টার ডিসিশন অ্যানালাইসিস এর মধ্যে এইচপি একটা যে ইয়েটা মেথড, এটা কিন্তু মূলত আমাদের ওই ম্যাথের থেকে আসছে। হ্যাঁ, আপনি এই পেপারটার লিংক আপনারা এই জার্জিস কাদের কাছ থেকে নিতে পারবেন। ওখানে দেখবেন যে পুরা সব ফর্মুলাগুলো ম্যাথ থেকে আসছে। এখানে আরো অনেকগুলো আছে, ফাজি, এইচপি আছে, আরো অনেকগুলো মেথড আছে। তো আপনি চাইলে এই মেথডগুলো নিয়ে আপনি রিসার্চ করতে পারবেন, করে আপনি নিজে একটা সাপোজ এখানে এরা ফ্ল্যাটের একটা ম্যাপ তৈরি করছে এইচপি দ্বারা, আপনি নিজে একটা মেথড তৈরি করে আপনি একটা ইয়ে করতে পারবেন। তো আমরা হচ্ছে কি করছি যে ম্যাথের যারা বিভিন্ন ফর্মুলা নিয়ে একটা মেথড, যে অনেকগুলো ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরের মধ্যে কোন ফ্যাক্টরটা সবচেয়ে ভালো, এইগুলা মূলত আমাদের ম্যাথের বিভিন্ন ইকুয়েশন থেকে আসছে। হ্যাঁ, তো আপনি চাইলে ওইগুলো নিয়ে আরো ডিটেলস কাজ করতে পারেন যে আমি নতুন একটা এই মেথডের সঙ্গে কিছু অ্যাড করা যায় কিনা, এই এইচপি মেথডের সঙ্গে কিছু একটা অ্যাড করা যায় কিনা। এগুলো করে আপনি জেএস দিয়ে একটা কাজ করতে পারেন চাইলে, ঠিক আছে? অবশ্যই এটা ম্যাথের ইয়ে আছে। থ্যাংক ইউ।
আর কেউ? আমরা এখানে ডিসকাশন করতেছি, আপনারা ফ্রিলি কোশ্চেন করতে পারেন, সমস্যা নাই। আর আমি যে সব কিছু জানি সেটাও না, জাস্ট আমি যতটুকু জানি বলতেছি, যদি অন্য কেউ জানেন সেও বলতে পারেন। কারণ আপনারা এখানে তো অনেকে অনেক সেক্টরে আছেন, সবার অভিজ্ঞতাগুলো শেয়ার করেন যে আপনার ইয়াতে কি লাগে, তাহলে আমরাও ওইগুলা পরবর্তীতে যদি না জানি আমরা শিখলাম। আর কারো কোশ্চেন আছে কারো? আচ্ছা, আর কারো মনে হয় কোশ্চেন নাই, দার্জিস কাদের? তাহলে আমরা শেষ করতে পারি। হ্যাঁ ভাই, আমার মনে হয় আর কারো কোশ্চেন নাই। আমরা আজকে ইন করে দিতে পারি, এবং পরবর্তী সেশন হবে 23 তারিখে। আমরা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খোলা হয়েছে, ওইখানে যারা বাকি আছে আজকে রাতের মধ্যে সবাইকে অ্যাড দেওয়া হবে। ওইখানে হচ্ছে যে আপনারা চাইলে আপনাদের কোনো কোশ্চেন থাকলে ওইখানে বলতে পারেন, বা আমরাও থাকলে সেখানে জানাইতে পারি। আর হচ্ছে যে নেক্সট ক্লাস হবে আপনাদের 23 তারিখে। হ্যাঁ, ওইটা হচ্ছে যে আমরা আপনাদের ওইখানে দিয়ে দিব, এবং কোন ক্লাসের পর কোন ক্লাস হবে সেটা হচ্ছে যে আমরা দিয়ে দিব। আর হচ্ছে যে আপনাদের ম্যাটেরিয়ালস কালকে সকালের মধ্যে দিয়ে দিব, যে আর্কজিএস জিপ ফাইলটা, আর হচ্ছে যে আর্কজিএস সফটওয়্যারটা এটা দিয়ে দিব। আর হচ্ছে যে একটা ভিডিও দিয়ে দিব যে কিভাবে ইনস্টলেশন করতে হয়। কারো যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে যে মাঝখানে আপনাদের 23 তারিখের মধ্যে হয়তো 2 দিন মাঝখানে থাকবে, আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন যে ভাই এই জায়গায় আমরা একটু প্রবলেম হচ্ছে, ইনস্টল করতে পারতেছি না। ঠিক আছে, এই 2 দিনের মধ্যে আপনারা হচ্ছে যে ইনস্টলের ব্যাপারে আমাদের কাছে নক দিতে পারেন, বা হোয়াটসঅ্যাপ যে গ্রুপ খোলা আছে ওইখানে কথা বলতে পারেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আর কালকে হচ্ছে যে এই আপনাদের আর্কজিএস সফটওয়্যারটা আপনাদের মেইলে আমরা দিয়ে দিব, বা অন্য কোনো মাধ্যমে দেওয়া যায় কিনা, তবে আমরা সবাইকে দিয়ে দিব। তাহলে আচ্ছা, আমি আমার মনে হয় কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আজকে আমরা লিভ নিতে পারি। 23 তারিখে ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে। আজকের আজকের ক্লাসটা আবার আপলোড করে দিলে ভালো হয় গ্রুপে। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা হচ্ছে যে একটু প্রসেসিং করে আপলোড করে দেব, কালকের মধ্যে ইনশাল্লাহ আপলোড করে দেব। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাইকে ঠিক আছে, হ্যাঁ, শুভকামনা সবাইকে জানিয়ে ধন্যবাদ। শেষ ঠিক করতেছি। আছে, আপনারা থ্যাংক ইউ। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রাকিব ভাই, ওয়ালাইকুম আসসালাম।